আরে বাহ, এটা তো খুব সুন্দর ঝুমকো। আমি কালকে শাড়ির সাথে এটাই পরবো। হ্যাঁ, কিন্তু আমার বউয়ের থেকে তো সুন্দরী নয়। তুমিও না। এরপর পরের দিন রাধা যখন স্নান করে রান্নাঘরে রান্না করতে গেল, তখনই ওর ননদ রেশমি ওখানে আসে আর ওর ঝুমকে দেখে বলে, আরে বাহ বৌদি, তোমার ঝুমকো তো খুবই সুন্দর। এটা কবে নিলে? কালকেই তোমার দাদা নিয়ে এসেছে। সুন্দর না বৌদি? তুমি জানো কবে থেকে আমি এরকম ঝুমকো খুঁজছি। এই ঝুমকোটা আমাকে দেবে প্লিজ? আমার খুব ভালো লেগেছে। শোনো না বৌদি, তুমি আর একটা নিয়ে নিও। আমি আজকে এটা পরেই কলেজে যাব। রাধা না বলতে পারল না, তাই ঝুমকোটা ওকে দিয়েই দিল। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রাধা আর অলোকের বিবাহ বার্ষিকী আসে। অনেক শুভেচ্ছা বৌমা, বেঁচে থাকো। থ্যাংক ইউ মা। দাদা, বৌদি, তাড়াতাড়ি চলো, বাইরে গিয়ে তাড়াতাড়ি তোমাদের বিবাহবার্ষিকীর কেকটা কেটে নাও। হ্যাঁ রাধা, চলো। ওরা দুজন মিলে কেক কাটে, তারপর রাধা অলোককে গিফট দেয়। বাহ, এই ঘড়িটাই তো আমার পছন্দ ছিল। তুমি কত ভালো করে চেনো আমাকে। তবে আমিও তোমার জন্য কিছু এনেছি, এই দেখো। বাহ, এই শাড়িটা তো আমার খুব পছন্দ। এই নাও বৌমা, আমার তরফ থেকে তোমার জন্য বালা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তোমার দেওয়া এই বালাটা আমার শাড়ির সাথে খুব সুন্দর লাগবে। তখনই রেশমির নজর পড়ে ওই শাড়ি আর বালার ওপরে। শাড়ি আর বালাটা কিন্তু খুব সুন্দর, কদিনের মধ্যেই নিয়ে নিতে হবে। এর কিছুদিন পর, বৌদি তোমার শাড়ি আর বালাটা দেবে? আসলে আমার কলেজে ফাংশন ছিল তো, সেজন্য বলছিলাম। একটু দাও না প্লিজ। বেচারি রাধা শাড়িটা একবারও পরেনি, তা সত্ত্বেও শাড়ি আর বালা মন ভারাক্রান্ত করে দিয়ে দিতে হলো। এইভাবেই কিছুদিন কেটে গেলে রাধা কিছুদিনের জন্য নিজের বাপের বাড়িতে যায়। এরপর ফেরার সময়, নে মা, এই সালোয়ারগুলো আমি তোর জন্যই এনেছি। এখান থেকে যে কোনো দুটো নিজের মতো পছন্দ করে নে। প্রত্যেকবারই তুই বলিস স্যুটের কালার ঠিক না, ডিজাইন ঠিক না, তাই এবার দোকানদারকে বলে অনেকগুলো আনিয়েছি। এর মধ্যে থেকে তুই দুটো পছন্দ করে নে। শাশুড়ি আর ননদের স্যুট আমি আগে থেকেই আলাদা করে রেখেছি। ও তাই? মা, আমার এটা আর এটা পছন্দ, আমি এই দুটোই রাখছি। রাধা, চলো, দেরি হচ্ছে। ঠিক আছে মা, আমি আসছি। আবার আসিস মা। রাধা ওই সব স্যুট নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসে। বৌমা, যবে থেকে তুমি গেছো না, আমার একটুও কিছু ভালো লাগছে না। অলোক, ভালোই করেছিস বৌমাকে নিয়ে এসেছিস। বৌমা, তুমি তো ছোট ব্যাগ নিয়ে গেছিলে, ব্যাগটা তো বড় কি করে হয়ে গেল? আমার মা আপনাদের জন্য কিছু মিষ্টি আর সালোয়ার স্যুট পাঠিয়েছে। দাঁড়ান মা, আমি এক্ষুনি দেখাচ্ছি। তখনই ওর ননদ রেশমি এলে রাধা ওকে ওর স্যুটটা দেখায়। এই নাও রেশমি, মা তোমার জন্য এটা পাঠিয়েছে। কিন্তু বৌদি, আমার না ওটা বেশি পছন্দ। বৌদি প্লিজ, আমি ওটা রেখে দিই প্লিজ। কিন্তু মা, ওই স্যুটটা তো তোর বৌদির। কিন্তু তাতে কি হয়েছে? এই গোলাপি রঙের স্যুটটা না আমাকে খুব মানাবে, আর এই কালারের স্যুট আমার কাছে নেইও। এটা আমি রাখছি। তুই নিজের স্যুটটা রাখ না, কেন অন্যের স্যুটের ওপর নজর দিস? অন্যের মানে? এটা তো আমার বৌদির, আর আমার যদি পছন্দ হয় আমি কি করব, তাই না বৌদি? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, ও রাখুক না। আর ওর ননদ ওর পছন্দের স্যুটটা নিয়ে নেয়, আর বেচারি রাধাকে নিজের অপছন্দের স্যুটটা নিতে হয়। এইভাবেই কিছুদিন কেটে গেলে রাধার দেওর অঙ্কুরেরও বিয়ে হয়। আর এইভাবেই বাড়িতে আর একটা বৌদি চলে এলো। এর কিছুদিন পর, এই নাও প্রজ্ঞা, এই নুপুরটা আমি তোমার জন্য এনেছি। বিয়ের আগে তো আমি তোমাকে অনেক গিফট দিয়েছি, কিন্তু বিয়ের পর এইটা প্রথম। ও থ্যাংক ইউ, এটা খুব সুন্দর। আমি এখনই এই নুপুরটা পায়ে পরে নিচ্ছি। এখন রেশমির নজর পড়ে নতুন বৌদির নুপুরের ওপর। বৌদি, এই নুপুরটা আমাকে দিয়ে দাও না, এটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি দাদাকে বলে দিও, সে আর একটা তোমার জন্য এনে দেবে। না, বিয়ের পর এটাই আমার প্রথম গিফট, আমি দেবো কেন? আমি এটা রাখবো। কি বৌদি, তোমার ননদ প্রথমবার তোমার কাছে কিছু চাইছে আর তুমি এত ভাবছো? আর অনিচ্ছা সত্ত্বেও পায়েলকে ওই নুপুরটা দিতেই হলো। কিন্তু এর ফলে ওর মুড খুব খারাপ হয়ে যায়। এর কিছুদিন পর ও অনলাইনে অনেক কিছু শপিং করলে তার অর্ধেক রেশমিই নিয়ে যায়। বৌদি, কিছুদিন আগেই তো তোমার নিজের বিয়ের জন্য এত শপিং করলে, এই কাপড় জামাগুলো আমি রেখে দিই। রেশমি এমনটা করলে পায়েল মনে মনে ভাবল, ননদের তো সবকিছু চাই, ওকে যদি আমি না আটকাই ওর তো এই অভ্যাস বাড়তেই থাকবে। তাই সে একটা প্ল্যান করে। সে মার্কেট থেকে কিছু ওয়েস্টার্ন ড্রেস আনে আর তার সাথে হিল জুতো কিনে আনে। আর কলেজ থেকে ফিরে এসে রেশমি এইসব দেখে সবকিছু নিয়ে চলে যায়। এরপর রেশমি ওই সমস্ত পরে ওর বান্ধবীর বার্থডেতে চলে যায়। এদিকে পায়েল ওই লিপস্টিকে এমন কিছু মিশিয়ে দিয়েছিল যাতে ওর ঠোঁট ফুলে যায়, আর জামাটা পরলেই গা চুলকাতে থাকে, আর হিল জুতোগুলো তো নাচতে নাচতে ভেঙেই যায়।
কিরে, চোর বাজারের জিনিস নাকি? তাই তো তোর স্যান্ডেলটা এভাবে ভেঙে গেল। আর তোর ঠোঁটের কি অবস্থা হলো? আরে তুই তো লিপ সার্জারি করিয়েছিস নাকি? ইস, দেখতে কি বাজে লাগছে। আরে না না, উফ, এসব কি হচ্ছে? তখনই ও সারা গায়ে চুলকাতে থাকলে ও চুলকোতে চুলকোতে বাথরুমে যায়, আর সেখানে আয়নায় ওর নিজের চেহারা দেখে ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায় আর ওষুধ নিয়ে আসে। আর ও এটাও বুঝতে পারে যে ওর বৌদি এসব ওকে শিক্ষা দেওয়ার জন্যই করেছে। তাই ওই দিনের পর থেকে ও কোনোদিনই কারোর জিনিসে আর হাত দেয়নি, আর কোনো বৌদিদের জিনিসেই ও আর হাত দেয়নি। আর এই জন্যই রাধা আর পায়েল খুব খুশি ছিল। কোমলের মা বারবার ফোন করছিল যে কোমল কখন আসবে। হ্যাঁ মা, আমি আধ ঘন্টার মধ্যে বেরোচ্ছি। প্রায় 1-1.5 ঘন্টা তো লেগেই যাবে, কারণ যাওয়ার পথে খুব জ্যাম পড়ে তো। তাহলে মেট্রোতে চলে আয়। মা, আমার সাথে অ্যাটাচের ব্যাগ আছে তো, সেজন্য আমি গাড়ি বুক করে নিয়েছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে আয়, আমি খাবার তৈরি করে রেখেছি। কোমল ফোনে আর কিছু কথা বলবে এর আগেই ফোন কেটে গেল। এরপর কোমল জিনিসপত্র গোছাতে শুরু করলো। রিঙ্কু আর দিশার গরমে ছুটি ছিল বলে কোমল কিছুদিনের জন্য বাপের বাড়িতে থাকতে গেল। আরে অফিসের কাজটা যদি না থাকতো না, আমিই তোমায় দিয়ে আসতাম। তোমরা যাও, আমি অফিসের কাজটা সেরে নিই, তারপর যাব। বাচ্চারা কটা দিন মামাবাড়ি থেকে ঘুরে আসুক, তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব। কোমল খুব খুশি ছিল, কারণ সে অনেকদিন পর বাপের বাড়িতে থাকতে যাচ্ছিল। বাচ্চাদের স্কুল আর বাড়ির কাজের জন্য কোমল খুব কমই বাপের বাড়িতে যেতে পারত। এখন বাচ্চাদের গরমের ছুটির জন্য কোমল কিছুদিনের জন্য বাপের বাড়িতে থাকতে গেল। কোমল যখন বাড়িতে গেল, বৌদি সুনয়না তখন বাড়িতে ছিল না। দিদুন, আমি ম্যাঙ্গো শেক খাবো। দিদিমা, আমি আম খাবো। হ্যাঁ বাচ্চারা, একটু দাঁড়াও, আমি তোমাদের জন্য ম্যাঙ্গো আর ম্যাঙ্গো শেক নিয়ে আসছি। মা, বৌদি কখন বাপের বাড়ি থেকে আসবে? এখনই হয়তো চলে আসবে, আমি বলে দিয়েছি যে তুমি আসছো। ওদের কথা শেষ হওয়ার আগেই সুনয়না তার ছেলে মেয়ে চারু আর দীপুর সাথে চলে আসে। মা, সব আম কি মেয়েকেই কেটে খাইয়ে দিলেন, না 2-1টা রাখলেন বাচ্চাদের জন্য? কেমন আছো কোমল? আমি ভালো আছি বৌদি, ওই বাচ্চারা আমের জেদ করছিল। হ্যাঁ হ্যাঁ, আমেরই তো সিজন, আর বাচ্চারা যখন মামাবাড়ি এসছে আম তো খাবেই। এই দেখো, আমার মা পুরো 5 কেজি হিমসাগর আম পাঠিয়েছে খাওয়ার জন্য। দেখো না, পাশে গলিতেই আমার মায়ের বাড়ি, তাও প্রত্যেকবার নানা রকম জিনিস দিয়ে পাঠায়। আর দেখো না, আমিও কিছু না কিছু নিয়ে যাই, খালি হাতে কি যাওয়া যায় বলো? বৌমা, কোমলও আমার লিচু এনেছে, আমি ফ্রিজে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, ভালোই করেছো। বাচ্চারা তো এখানে বেশ কিছুদিন থাকবে, তারা কিছু না কিছু তো খেতেই চাইবে। যাই, আমি এই আমগুলো ফ্রিজে রেখে আসি। সুনয়না রান্নাঘরে চলে গেলে কোমল খুব রেগে যায়। মা, এই কারণেই না আমি এখানে আসতে চাই না। আমার তো এবারে ছুটিতে একদম আসতেই ইচ্ছে করছিল না। সুধীর তো বলছিল বাইরে ঘুরতে যেতে, আমিই বললাম যে কিছুদিন মায়ের বাড়ি ঘুরে আসি, তারপর বাইরে ঘুরতে যাব। ওর কথা না শুনে না খুব বড় ভুল করে ফেলেছি মা। বৌদি যদি এরকমই ব্যবহার থাকে না, আমি কোনোদিন আর এখানে আসবো না। আরে সুনয়নার কথায় না কান দিস না, ও এরকমই। ও তো বোঝেই না যে কখন কাকে কি বলতে হয়। আর বাড়িটা হচ্ছে আমার, তোর মায়ের। এখনো যেহেতু আমি বেঁচে আছি, তুই তোর মায়ের বাড়িতে এসেছিস আর আরাম করেই থাক। আজকে তোর বাবা যদি বেঁচে থাকতো, তাহলে তুই এসছিস, কত না খুশি হতো। কোমল দেখলো যে ওর মায়ের চোখে জল ছলছল করছে, তাই সে কথা না বাড়িয়ে অন্য টপিকে চলে গেল। মা, দাদাকে ফোন করে বলো না রসগোল্লা নিয়ে আসতে, আমার খুব খেতে মন করছে, বেশি করে আনতে বলবে কিন্তু। তখনই কোমলের ভাই চলে আসে। আরে আমি জানি তো তুই আসবি, তাই এই দেখ, তোর জন্য আসার সময় রসগোল্লা নিয়ে এলাম। এই নে তোর পছন্দের রসগোল্লা, গরম গরম আর ছোট ছোট। থ্যাঙ্কস ভাই, তোর মনে আছে যে আমি আজকে আসবো? দেখো মা, ভাই ঠিক রসগোল্লা নিয়ে এলো। হ্যাঁ, মা সকালেই বলছিল তুই আজকে আসবি। আর জামাইবাবু কেমন আছেন উনি? হ্যাঁ রে ভাই, সবাই ভালো আছে। দেশি ঘি নিয়ে এসছো? আমি যে বললাম ঘি শেষ হয়ে গেছে। এই যা, একদম মনে নেই, ভুলেই গেলাম। দরকারি জিনিস আনতে তো তুমি ভুলে যাবে, যেটা আমি বলেছি। আর বোনের জন্য ঠিক রসগোল্লা নিয়ে চলে এলে। আর ঘিটা আমি নিজের জন্য আনতে বলিনি, তোমার বোনের ছেলে মেয়েদের জন্যই বলেছি। বৌদি, ঘি লাগবে না, বাচ্চারা সাদা রুটি খেয়ে নেবে। আর ডাল ভাত তো রান্না হয়েছে নিশ্চয়ই, ছেলেমেয়েরা ওটাই খেয়ে নেবে, রুটি লাগবে না। না না বাবা, আমি এসব কথা পরে শুনতে পারবো না যে ছেলেমেয়েরা মামার বাড়ি এসেছে আর মামি দেশি ঘি খাওয়াইনি। যাও, তুমি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তুমি কিন্তু কথাটা এরমভাবে না বললেও পারতে। এই বলে রবি দেশি ঘি আনতে চলে গেল। কোমল এমনি সময় ঠিকই থাকতো, কিন্তু যখনই সুনয়না এখানে থাকতে আসতো, কোমল তখনই খারাপ ব্যবহার করত। এই জন্য কোমল বাপের বাড়ি আসা একদমই পছন্দ করত না। ও তো শুধুমাত্র মা আর দাদার জন্যই আসতো।
মা শুনে রাখো, আমি তোমার আর দাদার জন্যই এখানে আসি, না হলে আমি কোনোদিন আসতাম না। কোমলের মনই লাগছিল না এখানে থাকতে, কারণ ওর বৌদি খুব খারাপ ব্যবহার করত। একদিন সবাই ঘুরতে মলে যায়। পাপা, আমরা গেম খেলবো। হ্যাঁ বাবা, চলো না গেম খেলি। না না, একটু পরে যাব, আগে একটু মলে ঘুরে নাও, চলো। এই মল কত পাল্টে গেছে, আগে কত ছোট লাগতো না, এখন অনেক বড় লাগছে তো। হ্যাঁ, এখন তো আরো বড় হবে। মামা মামা, আমি না কোনস খাবো। আর আমি আইসক্রিম খাবো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। এই চলো সবাই, আমরা একটু আইসক্রিম খেয়ে নিই। রবি সবাইকেই আইসক্রিম কিনে দেয়। রিঙ্কু ওর নিজের পছন্দ মতো আইসক্রিম খায়। সবাই আইসক্রিম খেতে থাকে। চলো বাচ্চারা, এখন আমরা গেম পার্লারে যাব আর গিয়ে গেম খেলবো। রবি যখন সবাইকে গেম পার্লারের দিকে নিয়ে যেতে থাকে, তখন দেখে আজকে গেম পার্লার বন্ধ আছে। দাদা, গেম পার্লার কি বন্ধ? হ্যাঁ দাদা, বন্ধ হয়ে গেছে, আসলে কাজ চলছে তো। ও বাচ্চারা, চলো, গেম পার্লার তো বন্ধ, মলে একটু ঘোরাঘুরি করি, তারপর বাড়ি চলে যাই। এরপর সবাই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই সুনয়না রেগে তার ঘরে চলে যায় আর রবির সাথে ঝগড়া করতে থাকে। আরে শুনেও না, তুমিও না বেকার বেকার ঝগড়া করছো। আমি ঝগড়া করছি? এই ঝগড়া শুরু হয়েছে তোমার বোন আর তার ছেলে মেয়ের জন্য। তোমাকে যখন চারু আর দীপু গেম পার্লারে যাওয়ার জন্য বললো, তখন তুমি ওদের কথা শুনলেই না। আর যখনই তোমার বোনের ছেলে মেয়ে আইসক্রিম আর কনসের জন্য বায়না করলো, তুমি তখনই কিনে দিলে। তোমার বোন চায় তো আমার আর তোমার মধ্যে ঝগড়া হোক। ও যখনই আসে তখনই আমার আর তোমার মধ্যে ঝগড়া হয়। চুপ করে শুনে না, কি যাতে বলছো তুমি? হ্যাঁ, ও এই বাড়ির মেয়ে আর আমার বোন, তাই কিছু বলার আগে ভেবে চিনতে বলবে কিন্তু। আর তোমার সাথে যদি কেউ তোমার বাড়িতে এমনটা করতো, তবে তোমার কেমন লাগতো? হ্যাঁ, আজ কিন্তু তুমি অনেক কিছু বলে ফেললে। কোমল সবকিছুই শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে যখন সুনয়না চুপ করলো, ভাই, চারু আর দীপুর অ্যাডমিশনের ব্যাপারে তোর জামাইবাবু স্কুলের সাথে কথা বলে নিয়েছে। আর ওদের দুজনের অ্যাডমিশন রিঙ্কু আর দিশা স্কুলেই হয়ে যাবে। ছুটির পর একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর বাকি সব কথাই ও বলে দিয়েছে। দিদি, জামাইবাবুকে আমার তরফ থেকে থ্যাঙ্কস বলিস। আমি ওনাকে পার্সোনালি ফোন করব। কি আর বলবো দিদি, কটা দিন ধরে না বাচ্চাদের এডমিশনের জন্য খুব টেনশনে ছিলাম রে, জামাইবাবু বাঁচালেন। কোমল বাড়িতে চলে যাচ্ছে। সুনয়নার কথায় ওর খুব খারাপ লেগেছে। হ্যাঁ রে ভাই, আমি চলে যাব। তুই প্লিজ আমাকে আর আটকাস না। আমি চাই না আমার জন্য তোর আর বৌদির মধ্যে ঝামেলা হোক। আমার ক্যাব এসে গেছে, আমি আসছি। এই বলে কোমল ব্যাগ তুলতে গেলে সুনয়না এসে ওর হাত চেপে ধরে। কোমল, সরি, তুমি আমার জন্য এত ভাবো আর আমি তোমার সাথেই খারাপ ব্যবহার করছি। তুমি আমাদের জন্য এত ভাবছো আর আমি না জানি তোমাকে নিয়ে কি না ভেবেছি। এইভাবে আচমকা চলে যেও না, জামাইবাবু খারাপ ভাববে। আর কিছুদিন থেকে যাও। বাচ্চাদের আর কটা দিন মামার বাড়ি থাকতে দাও। আর কোমল, আবারও বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বৌদি, তুমি আমার থেকে বড়, প্লিজ তুমি আমাকে সরি বলো না। আর এইভাবেই সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটল আর কোমল আর সুনয়না একে অপরকে জড়িয়ে ধরল। এইভাবেই সব ঝামেলা মিটে যায় আর সমস্ত কিছু আগের মতো হয়ে যায়। আর সুনয়না এটা বুঝতে পারে সে যেমন কারোর বাড়ির মেয়ে, কোমলও তেমনি এই বাড়ির মেয়ে। আর সুনয়না এটাও বুঝল যদি এই ব্যবহারটাই তার সাথে হতো তাহলে তার কেমন লাগতো। তাই সে নিজের ব্যবহার পাল্টে নিল আর সবকিছু ঠিক হয়ে গেল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।